নমস্কার, আজকের মহিলা মহলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আইনের দর্পণ অনুষ্ঠানে আমাদের অতিথি কলকাতা হাইকোর্টের আইনজীবী দীপন কুমার সরকার। নমস্কার। নমস্কার। আপনার কাছে আজকে একটা খুব জরুরি বিষয় জানতে চাইবো। বন্ধুদের আগে বলে দিই বিষয়টা। সমাজ মাধ্যমে আমরা কিন্তু আজকাল প্রত্যেকেই অভ্যস্ত, কম বেশি এবং খুব বেশি, এবং সেটা কখনো কখনো অতিমাত্রায়। তো সেইখানে আমরা মাঝে মাঝে একটা শব্দ দেখি, আমাদের ডিকশনারিতে অভিধানে বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে ট্রোলিং, ট্রোল করা। আমরা আজকে কথা বলবো ট্রোল নিয়ে। ট্রোল করা বিষয়টা কি? প্রথমে বুঝতে হবে যে ট্রোলিং শব্দটা আপেক্ষিক, এবং ট্রোলিং শব্দটির অর্থ বুঝতে গেলে আগে বুঝতে হবে ট্রোলিং এবং সমালোচনার পার্থক্য। সমাজ মাধ্যমের দৌলতে আজকে যে কোনো ব্যক্তি তার নিজের মত খোলাখুলি প্রকাশ করতে পারে, এবং সেটা যেটা আমরা বলি পাবলিশ করা, সেটা পাবলিশ করতে পারে সারা পৃথিবীর কাছে। কাজেই আমার যদি সমাজ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেখানে আমি যদি কোনো মত প্রকাশ করি, সারা পৃথিবীতে যত লোক সমাজ মাধ্যমে আছে এবং সেই পার্টিকুলার সমাজ মাধ্যমে তাদেরও অ্যাকাউন্ট আছে, তারা সবাই সেটা দেখতেও পারে এবং সেটা নিয়ে তাদের মন্তব্যও করতে পারে। এবার ধরুন, আমি যদি আজকে একটা সিনেমা দেখেছি, আমি সিনেমার আমার মত প্রকাশ করলাম, তাতে আরেকজন আমার সেই পোস্টটি দেখে সেটা সমালোচনা করলো, নিয়ে আমাকে বলল যে আপনার মতটা ঠিক নয় এই কারণে, সে 5টা কারণ দিল। এটা ট্রোলিং নয়, এটা হচ্ছে সমালোচনা বা বিরুদ্ধ মত প্রকাশ করা, বিরূপ মত প্রকাশ করা। এবং যেই মত প্রকাশের পেছনে একটা যুক্তি আছে, যুক্তি ভিত্তিক মত প্রকাশ, সেটা আমার ফরে হতে পারে, আমার বিপক্ষে হতে পারে। বিপক্ষে হলে সমালোচনা। কিন্তু সেটা যখন সমালোচনার ঊর্ধ্বে যুক্তিকে একদম বার করে দিয়ে সেটা যখন একটা ব্যক্তিগত আক্রমণ বা অপমান বা পেছনে লাগার পর্যায়ে চলে যায়, সেটা কিন্তু তখন আর সমালোচনা থাকে না। ধরুন, আমি যেই আমার মত প্রকাশ করলাম একটি সিনেমা দেখে, সেটা দেখে আরেকজন বলল তুমি হচ্ছে খুব খারাপ লোক, তোমাকে জেলে পুরে দেওয়া উচিত, তোমার বাড়ি কোথায় বলো, তোমাকে গিয়ে আমরা পিটিয়ে আসবো। এটা কিন্তু তখন ট্রোলিং এর পর্যায়ে চলে যায়, সেটা তখন আর সমালোচনা পর্যায়ে থাকে না। কাজেই মৌলিক বিচারে ট্রোলিং হচ্ছে যখন আমি কারুর বিরুদ্ধে মত প্রকাশ করলাম যার কোনো যুক্তি নেই, এবং সেই মতটা শালীনতার ঊর্ধ্বে এবং সেখানে আক্রমণাত্মক, অপমানজনক বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য নিয়ে যদি এমন কোনো মন্তব্য করা হয়, সেটা তখন আমরা বলতে পারি ট্রোলিং এর পর্যায়ে পড়ে। আমি একটা কথা জিজ্ঞেস করছি যে এটা তো একটা চলচ্চিত্র নিয়ে কথা হলো, চলচ্চিত্র নিয়ে আমি একটা মত দিলাম, আরেকজন একটা মত দিল, সেটা আলাদা। কিন্তু আমরা যেটা দেখি, কেউ কোনো পোশাক পরছে, কেউ কোনো পোশাকের পক্ষে মত দিচ্ছে বা বিপক্ষে মত দিচ্ছে, সেক্ষেত্রে তাকে প্রথমে তার বিরুদ্ধে বলা হলো যে তুমি, আমরা কিছুদিন আগেই দেখছি, আমরা নাম না করেই বলতে পারি যে একজন তিনি যথেষ্ট খ্যাত মানুষ, তিনি শাড়ি পরার পক্ষে রায় দিলেন, বা কিভাবে শাড়ি পরা হবে সেই পক্ষে নিজের কিছু মতামত জানালেন। এবার তার বিরুদ্ধে তাকে বলতে শুরু করা হলো, 1 জন 2 জন 3 জন 4 জন। আমরা একটা জিনিস আমরা জানি যে ডাকাতি যখন হয় 5 জন হলে সেটা ডাকাতি, কিন্তু আমি একজন লিখেছেন, তার বিরুদ্ধে 1 জন বললো, 2 জন বললো, সেটাও কি ট্রোলিং না? যখন সেটা একটা সংখ্যাকে পেরিয়ে যাচ্ছে তবে সেটা ট্রোলিং হচ্ছে। ট্রোলিং অ্যাকচুয়ালি সংখ্যা ভিত্তিক নয়। যে কোনো ব্যক্তি বিশেষ যদি কারোর প্রতি, আমি যেরকম বললাম, অপমান করা বা কোনো যুক্তি ছাড়াই কোনো মন্তব্য করা যেটা অপমানজনক বা যেটা অপরাধের পর্যায়ে চলে যাচ্ছে, আমি ধরুন বললাম আপনাকে গিয়ে আমি খুন করে আসবো, সেটা একটা সমাজ মাধ্যমে যে ছবি পোস্ট করলো, সেটা শুনে বললো এটা একদম অসভ্য ছবি, আপনাকে খুন করে দেওয়া উচিত, সেটা কিন্তু তখন আর সমালোচনার পর্যায়ে থাকে না, সেটা ট্রোলিং। এটা একজন লোক বলতে পারে, এরকম ধরনের অপমানজনক মন্তব্য আরো 10 জন করতে পারে, তাহলে এই 11টা ক্ষেত্রেই এই 11 জন হচ্ছে ট্রোল, এবং এই 11 জনের কমেন্টটাই কে আপনি ট্রোলিং হিসেবে ধরবেন। সেটা অনেক সময় কেউ এককভাবে করতে পারে, অনেক সময় দেখা যায় যে একজন করাতে আরো 5 জন তার সঙ্গে যুক্ত হয়ে একটা সংঘবদ্ধভাবে ট্রোলিং করা হয়, যেটা এখন মানে খুবই প্রচলিত হয়ে গেছে এবং এটা খুবই চিন্তার বিষয়। এটা সমাজ যেন একটা আয়না তুলে ধরছে আমাদের দিকে, যে আমরা সমাজ হিসেবে কোথায় যাচ্ছি সেটা একটা মানে প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে ব্যাপারটা। কিন্তু সে একজন করুক কি সংঘবদ্ধ হয়ে করুক, সেটা সব ক্ষেত্রেই ট্রোলিং। এবং এই ট্রোলিংটা যদি একটা অপরাধের পর্যায়ে চলে যায়, অপরাধ বলতে এমন কিছু বলা বা এমন কিছু করা যেটা
আইনের দ্বারা নিষিদ্ধ, বা যেই জিনিসটা করলে আইন বলে যে এটা করলে এর একটা কনসিকুয়েন্স আছে, অর্থাৎ এটার জন্য আপনার ফাইন হতে পারে, আপনার জেল হতে পারে, বা এটা একটি অপরাধ যার জন্য আপনার মানে কিছু লিগ্যাল কনসিকুয়েন্সেস থাকবে। কাজী যদি 10 জন সংঘবদ্ধভাবে করে তাহলে প্রত্যেক 10 জনের বিরুদ্ধেই এই অ্যাকশন নেওয়া হবে, এবং প্রত্যেকজনই ট্রোল এবং প্রত্যেকজনই ট্রোলিং করছে, সে এককভাবে হোক কি সংঘবদ্ধ। মানে ট্রোলিং এর সঙ্গে গণপ্রহারের, মানে আমি যেটা বলতে চাইছি যে মানে যেটা হয় না যে আমাদের একটা সময় খুব চিন্তার একটা জায়গা চলে গেছিল, নিয়মিত চারিদিকে গণপ্রহারের ঘটনা ঘটছে, তার সঙ্গে ফিজিক্যালি একজনকে অ্যাসল্ট করা বা শারীরিকভাবে নিগ্রহ করা আবার সমাজ মাধ্যমে বলা হচ্ছে, তার মানে তাকে মানসিকভাবে আঘাত করাই হচ্ছে। তো সেক্ষেত্রে গণপ্রহারের ক্ষেত্রে কিছু শাস্তি আছে, এই ট্রোলিং এর ক্ষেত্রে শাস্তিটা কি, বা কখন আমি আইনের কাছে যেতে পারবো যে আমি ট্রোলড হচ্ছি? এখানে আসলে ট্রোলিং স্পেসিফিক কোনো আইন বা তার জন্য কোনো শাস্তি আলাদা করে বরাদ্দ করা নেই আইনে। আপনি যেরকম সমাজ মাধ্যম একটা ভার্চুয়াল জগৎ, সেটা একটা জগৎ যেই জগৎটাকে আপনি ছুঁতে পারবেন না, এটা ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল জগতে, রিয়েল ওয়ার্ল্ডে আপনি ঠিক একজনকে একটা কথা বললে বা কিছু করলে ঠিক যেরকম তার উপর আইন প্রয়োগ হবে, এই ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আপনি ওই একই কথা বললে ওই সেম আইনই প্রয়োগ হবে। আমি একটা উদাহরণ দিই। আমি ধরুন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে রাস্তায়, আমি আপনাকে 5টা অপমানজনক কথা বললাম 10 জনের সামনে, সেটা আইনের চোখে কিন্তু যেটাকে বলা হয় ডেফামেশন বা মানহানি। মানহানি কি? আমি আপনাকে একটা অভিযোগ দিলাম বা আপনার বিরুদ্ধে এমন একটা কথা বললাম যেটা প্রথমত সত্যি নয়, এবং সেই আপনার আরো 5 জনের সামনে বললাম, এবং আপনাকে আমি এমন কথা বললাম যাতে আপনার সেলফ রেসপেক্ট এই 5 জনের সামনে বা আপনার রেপুটেশন এই 5 জনের সামনে কমে যায়, নষ্ট হলো। এটা যেরকম আমি আপনার সঙ্গে ফিজিক্যালি বসে যদি এই কথোপকথনটা করি এবং সেটা যেরকম করে ডেফামেশন হবে, আপনি একটা ছবি পোস্ট করলেন, আমি ওই সেম কমেন্টটা কমেন্ট বক্সে গিয়ে করলাম সমাজ মাধ্যমে, সেটাও কিন্তু ডেফামেশন হবে, কারণ আমার ছবিটি এবং আপনার মন্তব্যটি সারা পৃথিবী দেখতে পাচ্ছে। সো আইনের কয়েকটা উপকরণ আছে, ওই উপকরণগুলো সেই রিয়েল ওয়ার্ল্ডই হোক কি সমাজ মাধ্যম হোক উপস্থিত থাকলে সেটা তখন সেই কাজটা বেআইনি এবং তার কত আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। সো যেরকম এই ক্ষেত্রে সমাজ মাধ্যমের ক্ষেত্রে যা হয় সব থেকে কমন হচ্ছে ডেফামেশন, কারণ এখন এই ট্রোলিং এর ক্ষেত্রে কি, ট্রোলিং জিনিসটাই হচ্ছে ধরুন এক ধরনের ডেফামেশন, মানহানি, যদিও ট্রোলিং এর বিভিন্ন রূপ আছে এবং তার আলাদা আলাদা কনসিকুয়েন্স আছে, সেটা আপনি যদি জিজ্ঞেস করেন আমি খুব ব্রিফলি বলতে পারি। যেরকম ধরুন ডেফামেশন তো আমরা বলেছি, সেটা হচ্ছে মানে মোস্ট কমন কাইন্ড অফ ট্রোলিং, সেটা কিন্তু আবার অনেক সময় আরো গুরুতর হয়ে যায়। যেরকম আপনি কিছু একটা বললেন বা আপনি কিছু পোস্ট করলেন, তার বিরুদ্ধে আমি আপনাকে বললাম যে, ধরুন এটা মহিলাদের ক্ষেত্রে খুবই হচ্ছে আজকাল, ভীষণ আনফরচুনেট, যে ধরুন একজন মহিলা তিনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তিনি একটা সমাজ মাধ্যমে একটা পোশাক পরে বা কোনো মত প্রকাশ করে একটা পোস্ট করলেন, তাতে এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং আমি এটা আমার চারিদিকে দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি, কয়েকজন মিলে কমেন্ট করলো আপনার মতন মেয়ে এরকম পোশাক পরে ছবি দেওয়া উচিত না, আপনাকে ধরে কিছু একটা করে দেওয়া উচিত। সেটা তখন কিন্তু খালি মানহানি রইল না, সেটা তখন বর্ডারিং অন ক্রিমিনাল ইন্টিমিডেশন বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে এগিয়ে যেতে পারে। সেটা নির্ভর করবে কি ধরনের মন্তব্য করা হচ্ছে এবং সেটা কিভাবে করা হচ্ছে। এটাও হয়েছে এবং আজকাল অনেকই হচ্ছে, কোনো বিতর্কিত এরকম পোস্ট করার জন্য অন্যান্য লোকেরা তো এরকম অপমানজনক কমেন্ট করছেনই, এবং অনেকে সেই ভদ্রমহিলার পার্সোনাল ডিটেলস জোগাড় করে, তার ফোন নাম্বার জোগাড় করে, তার অ্যাড্রেস জোগাড় করে তার বাড়িতে গিয়ে তাকে তার ক্ষতি করার একটা প্রচেষ্টা হচ্ছে। তো এই ক্ষেত্রে সেটা সরাসরি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যদি কোনো অ্যাসল্ট হয়ে থাকে তাহলে অ্যাসল্ট, বা অন্য কোনো অশালীন যদি কোনো আচরণ করা হয় তাহলে আউটরেজিং দ্য মডেস্টি অফ আ ওম্যান, বিভিন্ন জেনারেল আইনের ধারায়, যেরকম আমাদের এখন ভারতীয় ন্যায় সংহিতা আছে, সেই বিভিন্ন ধারায় সেটা তখন একটা অপরাধ হিসেবে গণ্যিত হবে। এবং এরকম আর কি কি ক্ষেত্রে
ট্রোল করা অপরাধ। এটার অ্যাকচুয়ালি কোনো বাধা ধরা উদাহরণ বা কোনো রুল আমি আপনাকে বলতে পারবো না, কারণ এটা আইনের একটা মৌলিক জিনিস। যে আইন যখন তৈরি হয় সেই আইনটা কিভাবে প্রয়োগ হবে এবং কত রকম ভাবে সেই আইনের অবমাননা হবে বা কত রকম ভাবে সেই আইনটাকে ব্যবহার এবং অপব্যবহার করা হবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেই আইনটা বানাচ্ছেন, তাদের পক্ষে সেটা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। কাজেই যখন কোনো পার্টিকুলার ইনসিডেন্ট ঘটে তখন আমরা রিভিজিট করি যে এই আইনটাকে কিভাবে প্রয়োগ করা হবে এবং কোনটা বৈধ এবং কোন লাইনটা ক্রস করলে সেটা অবৈধ হয়ে যায়। ট্রোল করাকে যখন আমরা অপরাধ বলবো, মানে আমি যখন মনে করব আমি অপমানিত হচ্ছি, সেক্ষেত্রেই আমি ঠিক করে নিতে পারি যে এই ট্রোলিংটা আমার জন্য অপরাধ। যারা করছে তারা অপরাধ করছে, এবং এটা আমি যখন ভাববো তখনই কি আমি আইনের কাছে যেতে পারি, মানে আইনের দ্বারস্থ হতে পারি। হ্যাঁ, দেখুন, এটা যদি আপনি একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখেন, আপনি নিশ্চয়ই এরকম কিছু পেলে আপনি সঙ্গে সঙ্গে সাইবার সেলে গিয়ে একটা কমপ্লেন্ট লজ করতে পারেন। বা আমি সামাজিক ভাবে অপমানিত হলাম, মানে আমার সাইবার সেলে যাওয়া না, যা কথা হচ্ছে সেই কথাটা আমার জন্য অসম্মানজনক, সেই ক্ষেত্রে আপনি মানহানির মামলা করতে পারেন। মানহানির মামলার জিনিসটা হচ্ছে, মানহানি কিন্তু সিভিল রং, আবার মানহানি ক্রিমিনাল রং। মানহানি যদি আপনি একটা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেন, সেটার ক্ষেত্রে যে আপনার মানহানি করলো এবং সেটা যদি কোনো আইনের দরবারে সেটা সত্যি প্রমাণিত হয়, তার জেল হতে পারে। আবার আপনার যদি মনে হয় যে আপনি তাকে জেলেও পাঠাতে চান এবং তার কাছে ক্ষতিপূরণও নিতে চান আপনার মানহানি হয়েছে বলে, আপনি একটি সিভিল কোর্টে গিয়ে সিভিল স্যুটও ফাইল করতে পারেন ফর ডেফামেশন। একটা জায়গা হয় যে ট্রোলিং এর ক্ষেত্রে, মানে মেয়েদের কথাই বলতে পারি, যে ছেলেদের ক্ষেত্রে হতেই পারে, এটা কিছু একটা এরকম পোশাক পরে বা কিছু একটা কন্টেন্ট ক্রিয়েট করে সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এবার সমাজ মাধ্যমে সেটা দেখার পর অন্তত 500 জন মন্তব্য করেছে। আমি 500 জনকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারছি না, সেক্ষেত্রে আমি আইনের কাছে কিভাবে যাব যেটা বন্ধ করা হোক। অথচ আমি মনে করছি এই কন্টেন্টটাকে আমি তুলবো না। অনেক সময় বলা হয় যে কন্টেন্টটাকে আপনি সরিয়ে দিন, তাহলে ব্যাপারটা মিটে যাবে, কিন্তু সে মনে করছে না, কন্টেন্ট আমি যা করেছি ঠিক করেছি, এই কন্টেন্টটা আমি সোশ্যাল মিডিয়া থেকে সরাবো না। কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে তুমি আলাদা আলাদা করে, আমি এখানে বসে করছি, আমাকে হয়তো উত্তরপ্রদেশ বা আমেরিকা থেকে কেউ একটা মন্তব্য করে, আমি তার বিরুদ্ধে কি করে ব্যবস্থা নেব? সেক্ষেত্রে কি প্রথম যে করেছে তার বিরুদ্ধে বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম কি কোনোভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব? এখানে দুটো জিনিস বলা যেতে পারে। প্রথমত, এখন আমাদের 2021 সালে একটি আইন আসে, ইনফরমেশন টেকনোলজির অ্যাক্টের আন্ডারে নতুন রুলস তৈরি হয়। তার নাম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস 2021। সেইখানে এই যে সমাজ মাধ্যমগুলো যারা চালাচ্ছে, বিভিন্ন নাম আপনিও জানেন আমিও জানি, এনাদের ইন্টারমিডিয়ারি হিসেবে ধরা হয় এবং ইন্টারমিডিয়ারি হওয়ার দরুন তাদের কয়েকটা প্রথাগত ব্যবস্থা করে রাখতে হয় তাদের প্ল্যাটফর্মে। কিরকম? তাদের একটা পলিসি থাকতে হবে, এই ধরনের কন্টেন্ট যেটা অশালীন বা যেটা আইনগতভাবে অপরাধ বা যেগুলো মানহানির ধারের কাছে বর্ডার করছে, এরকম ধরনের কন্টেন্ট যাতে না আসে সেটার জন্য অনেক মেজার্স নিতে বলা হয়। এবং যেটা এই সব ইন্টারমিডিয়েরিরা নেয়, প্রথমে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, ধরুন আপনার ক্ষেত্রে 500 জন এরকম কমেন্ট করলো, কারো ক্ষেত্রে 5 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে। আপনি প্রথমত ওই সমাজ মাধ্যমকে অ্যাপ্রোচ করতে পারেন, তার একজন গ্রিভান্স অফিসার থাকতে হবে, এটা আইনের ম্যান্ডেট, এটা করতেই হবে। এবং তারা তখন সেটা নিয়ে সেটার একটা সময়সীমা পাবেন যার মধ্যে ওদের রিজলভ করতে হবে। তারা ধরুন 5,000টা এরকম কমেন্ট দেখেছে, তারা এই 5,000টি অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারেন, তারা এই 5 লক্ষ অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারেন এবং খালি ব্লক না, তাদেরকে সরিয়েও দিতে পারেন সমাজ মাধ্যম থেকে। এটুকুই শাস্তি, আর কিছু নয়। এরপরে যদি আপনি এর ঊর্ধ্বে যেতে চান, তখন আইনে এর একটা সমাধান আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি জন ডো স্যুট। জন ডো মানে আমি মামলা করছি একটা রিলিফ পাওয়ার জন্য, কিন্তু কার কার বিরুদ্ধে আমি রিলিফটা চাইছি তারা এত বেশি যে আমি তাদের একটা জায়গায় নথিবদ্ধ করতে পারছি না, ও তারা কারা আমি তাদের আসল পরিচয় জানি না। কারণ সমাজ মাধ্যমে অনেক সময় আপনি দেখবেন কেউ তো অনেকে থাকে যারা নিজের নামে থাকে না, তারা একটা ভেক ধরে তারা অন্য নাম দিয়ে জয়েন করে বা তাদের নাম দেয়ও না বা অন্যান্য নাম দিয়ে তারা এসব অ্যাকাউন্ট মেনটেন করেন। সেই ক্ষেত্রে আর কি করতে পারে,
পারেন। আরেকটা হয় যে এক একজনের 4-5টা করে অ্যাকাউন্ট থাকে, ঠিক। সো আমি একটা ব্লক করে দিলে আরো একটা হ্যাঁ হ্যাঁ, সো এই ক্ষেত্রে কি হয়, আপনি জন ডো একটা স্যুট যদি ফাইল করেন, এবং এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে ভীষণ ভাবে হয়, এটা একটা মানে খুব রেগুলার ওয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কেসেসে, যেখানে ধরুন ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে, পাসিং অফ হচ্ছে, এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয়। মানহানির মামলাতে এটা খুব হয়, জন ডো প্রসিডিং। সেখানে আমি মামলা ফাইল করলাম জন ডো এর বিরুদ্ধে, কোর্ট একটি অর্ডার পাস করলো যে এই ধরনের কন্টেন্ট বা এমন কোন কন্টেন্ট যাতে আমার মানহানি হয় কেউ করতে পারবে না, সেইটা তখন সবাইকার বিরুদ্ধে প্রযোজ্য। আচ্ছা, তারপরে যদি একখানাও আপনি কমেন্ট দেখেন সোশ্যাল মিডিয়াতে, সে যেই হোক, আপনি তাকে চেনেনও না, সে কিন্তু ওই অর্ডারকে ভায়োলেট করেছে, এবং সেটা আদালত অবমাননা। আদালত অবমাননার অনেক শাস্তি হয়, যেটার মধ্যে জেলও হতে পারে। এবং সেটা যদি সে করতেও থাকে, তখন আপনি এক একজনকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারেন। সেটা কি আমি করব না, যে সমাজ মাধ্যমে হলো তারাও করবে? না, এটা আসলে প্রথমত দায়িত্ব আপনার করার। সমাজ মাধ্যমের ক্ষেত্রে, সমাজ মাধ্যম ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে ভিকটিম খালি সেই একমাত্র কমপ্লেনটা করতে পারে। আজকে যদি সমাজ মাধ্যমের মনে হয় যে ভীষণ গুরুতর কিছু হয়েছে, তাহলে তারাও, যেখানে তাদের নিজস্ব কোনো মানহানি হয়েছে বা তাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্ষতি না হলেও তারাও করতে পারেন, ক্ষতি হলে তো তারা নিশ্চয়ই করবেন। কাজেই এটা যে কেউ করতে পারে এই কমপ্লেনটা। এটা নট নেসেসারি যে আপনাকেই খালি করতে হবে বা সমাজ মাধ্যমকেই খালি করতে পারে, আপনি তো করবেনই। সমাজ মাধ্যমের যদি ইচ্ছে হয়, এবং কয়েকটা লিগাল প্যারামিটার আছে। আসলে আইনের অসুবিধাটা হচ্ছে, মুশকিল হচ্ছে যে এত রকমের পারমুটেশন কম্বিনেশন হয় যে হয়তো একটা আলোচনার মাধ্যমে আমি আপনাকে এরকম সবকটা এক্সেপশন এক্সপ্লেনও করতে পারবো না। কিন্তু অনেক ক্ষেত্রে হতেই পারে, সমাজ মাধ্যমও করতে পারে, আপনিও করতে পারেন। এবং যদি এই রকম কন্টেন্ট আপনি সরাতে চান বা বন্ধ করতে চান, আপনি এরকম জন ডো প্রসিডিং ফাইল করতে পারেন। তাতে কোর্ট যে অর্ডার দেবে সেটা সবাইকার ওপর লাগু হয়। তারপরে যদি আপনি একটা কমেন্টও দেখেন, তার ক্ষেত্রে সেটা তখন আদালত অবমাননার। যেটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কোনো একজন একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে, তার বিরুদ্ধে এরকম প্রচুর কমেন্ট এসছে, যেটা আমার মনে হচ্ছে ট্রোলিং, বাট আমি না কমেন্ট করেছি, না কন্টেন্ট ক্রিয়েট করেছি, আমার কি কোনো অধিকার আছে? আমার শুধু মনে হচ্ছে এইটা দেখে যে এটা সমাজের জন্য ঠিক হচ্ছে না, যেহেতু সমাজ মাধ্যম। আমার কি কোনো, মানে আমি বলছি না, মানে আমার মতন যে কেউ, যে এই দুই দলের মধ্যে প্রথম দলেও পড়ে না যারা কন্টেন্ট ক্রিয়েট করেছে, যারা মন্তব্য করেছে সেই দলেও পড়ে না, কিন্তু পুরো ঘটনাটা দেখে মনে হচ্ছে যে সমাজ মাধ্যমে যারা আছে তাদের জন্য ক্ষতিকর। এরকম তৃতীয় কোনো ব্যক্তি কি এর বিরুদ্ধে কোনো রকম আইনগত পদক্ষেপ নিতে পারে? সেটা দেখুন, তখন সেই ক্ষেত্রে এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, এবং এর কোনো সহজ উত্তর কিন্তু নেই। আমাদের একটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একটি জুরিসডিকশন আছে, যেটাকে বলে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এরকম অনেক ক্ষেত্রে কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ধরুন যে নিজে প্রত্যক্ষভাবে জড়িত নয়, সে কোনো এরকম সমাজের কোনো বৃহত্তর ইস্যু নিয়ে, যেটা ধরুন সমাজ মাধ্যমের দ্বারা প্রকাশিত হয়েছে, জনমাধ্যমের দ্বারা জনসমক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু সেও একটা পিআইএল ফাইল করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব পিআইএল আজকাল যেটা হয়, জেনুইন নয়। অনেক ক্ষেত্রে সবাইকার কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকে, এবং সেই উদ্দেশ্য কায়েম করার জন্যই বিভিন্ন লোকেরা এরকম ধরনের মামলা ফাইল করে থাকেন। কিন্তু আমি যদি একটা তাত্ত্বিক আলোচনা করে বলি, তাত্ত্বিক আলোচনার মাধ্যমে বলতে পারি যে থিওরিটিক্যালি হ্যাঁ নিশ্চয়ই পারে, সে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতেই পারে যে এই ধরনের জিনিস হচ্ছে, এবং এটার একটা সমাধান করে দিন, কোর্টের কাছে সে সমাধানও চাইতে পারে। তখন কি আদালত এই কন্টেন্টটা তুলে নাও বা মানে যারা কমেন্ট করছে তাদের বিরুদ্ধে যে আগের? নিশ্চয়ই পারে, আদালত নিশ্চয়ই পারে সেটা কোনো এই ধরনের কোনো অর্ডার জারি করতে, অর্ডার পাস করতে পারে, ডিরেকশন দিতে পারে। এরকম আজকাল আপনি, মানে আজকে আমি কথা বলতে বলতে এরকম হয়তো 5টা মামলা আমাদের হাইকোর্টে বা ভারতবর্ষ জুড়ে শয়ে মামলা এরকম সিদ্ধান্ত হচ্ছে, অর্ডার্স পাস হচ্ছে যে একটা পোস্ট করেছো ওটা সরিয়ে নাও, বা ওই পোস্ট করা উচিত হয়নি সরিয়ে নাও, এই কমেন্ট করেছো ঠিক করনি সরিয়ে নাও, এরকম। বা ধরুন এই ধরনের সব মামলা হওয়া থেকেই কিন্তু এই সব রুলস গুলো এসছে আলটিমেটলি। আমি এখানে একটা মন্তব্য করতে চাই, বিয়ন্ড জাস্ট ল, সমাজ মাধ্যমের কিন্তু আমার মতে, ব্যক্তিগত মতে, একটা মৌলিক সমস্যা আছে। সমাজ মাধ্যমের দ্বারা যেরকম
একটা গণতান্ত্রিকরণ ঘটেছে। গণতান্ত্রিকরণ কিন্তু সব ক্ষেত্রে উইদাউট চেকস অ্যান্ড ব্যালেন্স সমাজের জন্য ভালো নাও হতে পারে। আমি একটা মন্তব্য করতে চাই। আপনারা সবাই জানেন উম্বের্টো ইকোর কথা, বিখ্যাত দার্শনিক, সাহিত্যিক, ইটালিয়ান একজন সাহিত্যিক। উম্বের্টো ইকো অনেক বছর আগে, তখন সমাজ মাধ্যমের এত বিস্তার হয়নি, তখন সবে সবে উঠছে, লোকে ইন্টারনেট অ্যাক্সেস সবে সবে পাচ্ছে। সেই সময় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সোশ্যাল মিডিয়া নিয়ে, এবং উনি একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া একদল বোকাকে কথা বলার অধিকার দিয়েছে যখন তারা একটি বারে এক গ্লাস ওয়াইন খেয়ে কথা বলতো, যাতে সম্প্রদায়ের কোনো ক্ষতি হতো না, এবং তারপরেই তাকে আর 5 জন লোক চুপ করিয়ে দিত, এবং ব্যাপারটি সেখানেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন তাদেরও নোবেল পুরস্কার বিজয়ীদের মতো কথা বলার অধিকার আছে, এবং এটা একটি বোকাদের আক্রমণ। এই মন্তব্যটা খুবই বিতর্কিত হয়েছিল, ওনাকে অনেক সমালোচনা সেই সময় ফেস করতে হয়েছিল। কিন্তু আপনি, এটা হয়তো 10-15 বছর আগেকার মন্তব্য, আপনি 10-15 বছর পরে যখন আমরা আজকে কথা বলছি, আপনি দেখবেন ওনার কথাটা অনেকটাই সত্য প্রমাণিত হয়েছে। এবং এটা কন্ট্রোল করার জন্য কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সেস আমার মনে হয় নিশ্চয়ই দরকার। আজকে ধরুন জনসমক্ষে একজন নোবেল জয়ী বৈজ্ঞানিক একটি কোনো বিজ্ঞানের কোনো ইস্যু নিয়ে উনি কোনো এক্সপার্ট কমেন্ট করলেন, ওনার কমেন্টটা যেরকম সবার কাছে যাচ্ছে, আজকে আমি যার বিজ্ঞানের ব্যাপারে কোনো আইডিয়াই নেই, ধরুন আমার 1000টা কুসংস্কার আছে, আমি বিজ্ঞান মানি না, আমার মন্তব্যটাও ঠিক ওনার মতনই গুরুত্ব পাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি যেহেতু বেশি ইমোশনাল ওয়েতে বলছি, বা আমি হয়তো সুবক্তা কিন্তু বৈজ্ঞানিক সুবক্তা নন, আমার কথাটাই ওয়াইড স্প্রেড অ্যাকসেপ্টেন্স লাভ করছে, এবং যেটা কিন্তু সমাজের জন্য একদমই ভালো নয়। কাজেই আমি জানি না এর ইমিডিয়েট কোনো সমাধান আছে কিনা, কিন্তু আমি বিশ্বাস করি এবং আশা করব যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটা লিগ্যাল রেজিম তৈরি হবে, যেখানে ধরুন গণতান্ত্রিকরণের মধ্যে একটা যুক্তির জায়গাটা যাতে থাকে সমাজ মাধ্যমে, যেটা এখন মনে হয় একটু অভাব আমি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা একটা সমাধানের জায়গায় পৌঁছতে না পারলেও সমাধানের একটা আশা করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। নিশ্চয়ই, যতদিন না এটা হচ্ছে ততদিন মামলা ফাইল করে যাবেন যখন এরকম কিছু হবে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।